হ্যালো সবাইকে, আমি সম্ভাবনা আর আজকে আমরা পরমাণুর গঠনের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। এর আগের দিন আমরা পার্ট ওয়ানে যেটা আমরা পড়েছিলাম, সেই পার্ট ওয়ানে আমরা কি পড়েছিলাম? আমরা ভর সংখ্যা কাকে বলে শিখেছিলাম, আমরা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে শিখেছিলাম, তার সাথে আমরা কি শিখেছিলাম? আমরা আইসোটোপ কাকে বলে, আইসোবার কাকে বলে, আইসোটোন কাকে বলে, আইসোডায়াফার কাকে বলে, এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। রাইট। তো আজকে আমরা যে পার্টটা করব, আমরা আরো কিছু বেসিক টার্মস শিখবো, যে টার্মস গুলো আমাদের কেমিস্ট্রি পড়ার ক্ষেত্রে অনেক অনেক জায়গায় খুব দরকার হবে। সেই জিনিসগুলোকে আমরা আলোচনা করব। তার সাথে আমরা কি করব? আমরা রাদারফোর্ডের যে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা, সেটাকে আজকে আমরা ডিসকাস করব। তার সাথে আমরা রাদারফোর্ডের যে পরমাণু মডেল, সেই পরমাণু মডেলটাকে নিয়েও আজকে আমরা এখানে আলোচনা করব। ওকে। আচ্ছা, তো ফার্স্টে যেটা বলে রাখি যে তোমাদের আজকে পড়া স্টার্ট করার আগে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে এর পরবর্তীতে যে সমস্ত ভিডিও আসবে সেগুলোর তোমরা নোটিফিকেশন ঠিকঠাক মতো করে পাও, আর সমস্ত কন্টেন্ট তোমরা পরপর করে ফলো করতে পারো। ঠিক আছে, চলো তাহলে আজকের পড়া শুরু করা যাক। আজকে ফার্স্টেই যে জিনিসটা দিয়ে আমরা আমাদের পড়াটা স্টার্ট করব, সেটা হচ্ছে ওয়েভলেন্থ। আচ্ছা, ওয়েভলেন্থ। আমরা জানি যে কোনো একটা, যখন কোনো পার্টিকেল থাকে, সেই পার্টিকেলটা কি শো করে? কণা নেচার। কণা নেচার মানে কি? কণার মতন ব্যবহার করে, কণার মতন আচরণ করে। এবার আমরা যখন কোনো একটা ওয়েভ বলি, ওয়েভ মানে কি? তরঙ্গ। সেই ওয়েভটা কিসের মতো আচরণ করবে? ওয়েভের মতন। খুব অবভিয়াস কথা, ওয়েভ কার মতন আচরণ করবে? তরঙ্গের ধর্ম কি হবে? তরঙ্গ ধর্মই না হবে। তাহলে কণা কিসের মতো আচরণ করে? কণার মতো। ওয়েভ কার মতো আচরণ করে? ওয়েভের মতো। এবার আমাদের এই ওয়েভ মানে তরঙ্গ, তরঙ্গটাকে যখন আমরা পড়বো, তখন আমাদের তরঙ্গের কিছু বেসিক জিনিস জানতে হবে। কেমিস্ট্রিতে আমরা পরবর্তীকালে অনেক জায়গায় তরঙ্গ, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, পর্যায়কাল, এই সমস্ত জিনিস আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাবো। সেই জিনিসগুলোকে আমাদের এখন থেকেই ক্লিয়ার করে নেওয়াটা অনেক দরকার। আচ্ছা, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমরা যদি বলি, তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা কি? তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ইংলিশে বলে থাকি ওয়েভ লেন্থ। আর সেটারই বাংলাটা কি? সেটার বাংলাটাই আমার তরঙ্গ দৈর্ঘ্য। বোঝা গেল? আচ্ছা, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা যদি আমরা বলি, তাহলে সেই জিনিসটাকে আমরা কি করে এক্সপ্লেন করব? আমাদের কোনো একটা তরঙ্গ, সেই তরঙ্গটা কি? সেটা ধরো এটা সেই তরঙ্গটার স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? এবার এখান থেকে কি এটা উপরে উঠবে, নিচে না, উপরে উঠবে। এটাকে একটুখানি যদি আমরা এক্সটেন্ড করে দিই, এখান থেকে আবার নিচে নামবে, আবার উপরে উঠবে, এরকম করে এই জিনিসটা চলতে থাকে। এবার এই তরঙ্গের এই যে পার্টটা, এটাকে আমরা কি বলবো? শীর্ষ। কি বলবো? শীর্ষ। এই যে প্লেনটা, এটাকে এক্স, এটাকে আমরা অ্যাক্সিস ধরতে পারি, এটা এক্স অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস এর ওপরে যে পোর্শনটা একটা তরঙ্গ সর্বাধিক যে উচ্চতা অবধি যেতে পারছে, এই জায়গাটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো তরঙ্গ শীর্ষ। এটাকে আমরা কি বলবো? শীর্ষ। ঠিক আছে, এটা একটা তরঙ্গ শীর্ষ, এর পাশে এটাও একটা তরঙ্গ শীর্ষ, নিচেও এটা একটা তরঙ্গ শীর্ষ, এটার পাশেরটা। এবার উপরের এগুলোকে আমরা কি বলছি? তরঙ্গ শীর্ষ বলছি। নিচের এগুলোও কিন্তু শীর্ষ, কিন্তু কি এটা নিচের দিকে। তার মানে এটা উপরেরটা কি হচ্ছে? পজিটিভ হচ্ছে, আর নিচেরটা কি হচ্ছে? নেগেটিভ হচ্ছে। বোঝা গেল? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমরা কোনটাকে বলবো? এই একটা তরঙ্গ শীর্ষ আর এই একটা তরঙ্গ শীর্ষ, এদের মধ্যবর্তী যে দূরত্ব, এদের মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ল্যামডা। এটাকে আমরা কি বলছি? ল্যামডা। তো সেই ল্যামডাটাকেই আমরা কি বলবো? তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলছে? কোনো একটি তরঙ্গের দুটি শীর্ষের মধ্যবর্তী যে দূরত্ব, তাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলে থাকি। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? আমরা কি দিয়ে লিখি? আমরা লিখি ল্যামডা দিয়ে। এটা, এটাকে আমরা কি বলি? ল্যামডা দিয়ে বলে থাকি। আচ্ছা, এবার তরঙ্গ দৈর্ঘ্য যখন আমরা বলছি, তো তরঙ্গ দৈর্ঘ্যের একটা নিশ্চয়ই কোনো এককও থাকবে। আমরা দৈর্ঘ্য বলছি, তো দৈর্ঘ্য যখন আমরা বলছি, তার মানে নিশ্চয়ই দৈর্ঘ্যেরই কোনো একটা একক হবে। এবার দৈর্ঘ্যের একক আমরা কি কি জানি? সেন্টিমিটার, মিটার, এগুলো দিয়েই আমরা বেসিক্যালি দৈর্ঘ্যের একক জেনে এসেছি।
কিন্তু যখন আমরা কোনো একটা কণার মধ্যে কথা বলছি, তো কণা কি, কণাটা খুবই একটা ছোট একটা পার্টিকেল, তাই না? কণার মধ্যে তো সেন্টিমিটার কিলোমিটার অনেক বড় বড় হয়ে যাবে। তো সেই জন্য আমরা এখানে কিছু অন্য টার্ম ইউজ করি, যেমন অ্যাংস্ট্রম, যেমন আমরা কি করি পিকোমিটার, যেমন আমরা কি ইউজ করি ন্যানোমিটার। তো এই যে জিনিসগুলো, এগুলোকে আমরা এখানে ইউজ করে থাকি। এবার আমরা যদি বলি অ্যাংস্ট্রম, তাহলে এক অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রমকে কি করে এর ওপরে এরকম একটা পুটলি দিয়ে দেয়, মানে জিরো লিখে দেয় এর ওপরে। এটাকেই আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাংস্ট্রম। এবার এক অ্যাংস্ট্রম যেটা, এটা কির সাথে সমান হয়, 10⁻⁻8 সেন্টিমিটার, বা সেন্টিমিটার থেকে মিটার করলে কি হয়, 100 দিয়ে ভাগ হয় না, বা কি হবে 10⁻⁻10 মিটার। বোঝা গেল? আচ্ছা, আর আমরা কি বললাম, আর আমরা কি করে লিখতে পারি ন্যানোমিটার। ন্যানোমিটার যেমন 10⁻⁻7 সেন্টিমিটারের সাথে 1 ন্যানোমিটার কি হয় ইকুয়াল হয়। আর এটা কার সাথে ইকুয়াল হবে, তাহলে 7 যদি সেন্টিমিটার হয় মাইনাসে, তাহলে এটা কত হবে, এটাকে আরো 100 দিয়ে ভাগ করব, তার মানে কি হবে 10⁻⁻9 মিটার। এবার বলছে ন্যানো, ন্যানোটা 9 এর মতো লাগে না শুনতে, তাহলে 1 ন্যানোমিটার কি হবে 10⁻⁻9 মিটার, বা 10⁻⁻7 সেন্টিমিটার। এই টার্মগুলো অনেকটাই ছোট। যেমন আমরা দৈর্ঘ্যের ছোট একক বলতে আমরা কি বুঝি অ্যাংস্ট্রম, ন্যানোমিটার, পিকোমিটার এগুলোকে, আর বড় একক আমরা কি বুঝি লাইট ইয়ার, আলোকবর্ষ। সেভাবে করে আমরা জিনিসগুলোকে করতে পারি। কিন্তু যখন আমরা একটা পরমাণুর মধ্যে দেখছি, পরমাণুর মধ্যে তো এত জায়গাই নেই, তাই না, অর্থাৎ একটা ক্ষুদ্র কণা। তো সেটার যখন আমরা কোনো লেন্থ সেটার বার করব, সেটা আমরা এই সমস্ত ইউনিট গুলোতেই বের করবো। তরঙ্গ দৈর্ঘ্যটা কি, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তরঙ্গ দৈর্ঘ্যের পরে আমরা যেই পার্টটা করব সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিকে আমরা বাংলায় কি বলি, ফ্রিকোয়েন্সিকে আমরা বাংলায় বলি কম্পাঙ্ক। ফ্রিকোয়েন্সিকে আমরা বাংলায় বলি কম্পাঙ্ক। এবার আমরা তরঙ্গ দৈর্ঘ্য কি বললাম, যে একটা তরঙ্গের দুটি শীর্ষের মধ্যে যে ডিস্টেন্সটা থাকছে সেটাকে আমরা বলছি হলো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কম্পাঙ্কটা আমরা কাকে বলবো, কম্পাঙ্কটা হচ্ছে যে কোনো একটা বিন্দু দিয়ে একটা নির্দিষ্ট সময় যে সংখ্যক আমার কি হতে পারে, যে সংখ্যক আমার তরঙ্গ নির্গত হতে পারে, সেটাকে আমরা কি বলবো ফ্রিকোয়েন্সি। আমি কি বললাম, যে কোনো একটা বিন্দু দিয়ে, কোনো একটা বিন্দু দিয়ে একটি নির্দিষ্ট সময়, যেটা তোমরা 1 সেকেন্ডই ধরি কম বেশি, সেই 1 সেকেন্ডে যে কটি পূর্ণ তরঙ্গ নির্গত হতে পারে। এখানে আমাদের জানা উচিত পূর্ণ তরঙ্গ কি। এই একটা বিন্দু থেকে যখন একটা তরঙ্গ সৃষ্টি হচ্ছে, সেটা ওপরে উঠছে, এখানে একটা শীর্ষ হচ্ছে, নিচে নামছে করে, এখানে কি হচ্ছে, এটা কমপ্লিট হচ্ছে। আবার এই জিনিসটা তারপরে কি হবে, রিপিট হবে। এটা কি হবে, রিপিট হবে। তাহলে এইটুকু যে পার্টটা, এইটুকু পার্টটা আমার কি, এইটুকু পার্টটা আমার বারবার করে রিপিট হচ্ছে। এই জায়গাটা একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, এটাকে আমরা কি বলি পূর্ণ তরঙ্গ। এটাকে আমরা কি বলি পূর্ণ তরঙ্গ বলে থাকি। তাহলে একটা কোনো আমার যে বিন্দু, সেই বিন্দু থেকে 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ তরঙ্গ নির্গত হতে পারে, সেই সংখ্যাটাকেই আমরা কি বলবো কম্পাঙ্ক বলবো। ঠিক আছে, কম্পাঙ্ককে কি দিয়ে লেখে, কম্পাঙ্ককে রিপ্রেজেন্ট করে হচ্ছে নিউ দ্বারা। এটাকে কি বলে নিউ। কম্পাঙ্ককে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করছি, কম্পাঙ্ককে আমরা রিপ্রেজেন্ট করছি নিউ দ্বারা। ঠিক আছে, আচ্ছা, এবার কম্পাঙ্ককে যদি আমরা নিউ দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি, আর আমরা যদি ল্যামডা দিয়ে তরঙ্গ দৈর্ঘ্যকে রিপ্রেজেন্ট করে থাকি, তাহলে এখন আমাদের মাথায় প্রশ্ন আসতেই পারে যে একটা বিন্দু থেকে যে যখন 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ বেরোচ্ছে সেটাকে আমরা বলছি কম্পাঙ্ক। কিন্তু একটা যে তরঙ্গ যখন বেরোচ্ছে, সেই তরঙ্গের দুটো শীর্ষের মাঝে ডিস্টেন্সটাকে আমরা বলছি হচ্ছে ল্যামডা। তাহলে এখন আমাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে তাহলে কি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য আর আমাদের ফ্রিকোয়েন্সি, এই দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? তো সেটার আনসারটা কি হবে, যে হ্যাঁ, এই দুটোর মধ্যে একটা কিন্তু সম্পর্ক আছে।
তাহলে এবার আমাদের জানতে হবে যে এই দুটোর মধ্যে তাহলে আমাদের সম্পর্কটা কি, সেই সম্পর্কটার জন্য আমরা হচ্ছে এই কথাগুলো বলছি। ঠিক আছে, এবার তাহলে যদি আমাকে বলে যে এই সম্পর্কটা কি, তাহলে সেই সম্পর্কটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে কোনো একটা যখন বিন্দু থেকে একটা তরঙ্গ নির্গত হবে, সেই তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্যটা, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা কম্পাঙ্কের সাথে কি হয়? ব্যস্তানুপাতিক। কি হয়? ব্যস্তানুপাতিক। আমরা বলতে পারি কম্পাঙ্কটা কি হয়? তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক। কম্পাঙ্কটা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কি হয়? ব্যস্তানুপাতিক হয়। এবার আমরা কি জানি? এই যে অনুপাত থেকে সমান চিহ্ন আনতে গেলে কি করতে হয়? অনুপাত থেকে সমান চিহ্ন আনতে গেলে একটা কনস্ট্যান্ট টার্ম আনতে হয়, মানে কি একটা ধ্রুবক রাশি আনতে হয়। সেই ধ্রুবক রাশিটা এখানে কি? সি। সেই ধ্রুবকটা এখানে কি? সি। সিটাকে আমরা কি বলবো? ধ্রুবক। সিটাকে আমরা কি বলবো? ধ্রুবক। আচ্ছা, এবার যে সিটার যে মান, সিটার মান কি হয়? সিটার মান যদি আমার সেটা আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে বলি। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে কি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, তার ক্ষেত্রে আমার সি এর মানটা কি হয়? সি এর মানটা আমার হয় আলোর গতিবেগের সাথে সি সমান। সি কার সাথে সমান হয়? আলোর গতিবেগ। আলোর গতিবেগ আমরা জানি কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ফ্রি স্পেস, ফ্রি স্পেসে আলোর গতিবেগ কত হয়? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি বলছি? যে ফ্রিকোয়েন্সিটা যেটা আছে সেটা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক হয়। আর যখন সেই ব্যস্তানুপাতিক চিহ্নটাকে উঠিয়ে আমরা সমান চিহ্ন আনি, তখন সেখানে আমাদের কনস্ট্যান্টটা কি আসছে? সি। আর যে সি এর মানটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে কি হয়? ফ্রি স্পেসে আলোর গতিবেগের সাথে সমান হয়। আর আলোর গতিবেগটা আমরা জানি কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার ফ্রিকোয়েন্সির পরেই আমরা আরেকটা পার্ট করবো, যেটাও সেম অ্যামাউন্টে ইম্পর্টেন্ট। সেই পার্টটা আমাদের কি? সেই পার্টটা হচ্ছে আমাদের ওয়েভ নাম্বার। সেই পার্টটা আমাদের কি? সেই পার্টটা হচ্ছে আমাদের ওয়েভ নাম্বার। আচ্ছা, তাহলে ওয়েভ নাম্বার আমরা কাকে বলবো? আমরা দেখলাম ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থটা আমরা কি বলছি? তরঙ্গ দৈর্ঘ্য। মানে একটা তরঙ্গের দুটো যে শীর্ষ থাকছে, সেই শীর্ষ দুটোর মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে, সে তাদের মাঝের যে দূরত্বটা, সেই দূরত্বটাকে আমরা কি বলছি? সেই দূরত্বটাকে আমরা বলছি হচ্ছে ওয়েভ লেন্থ। এবার ওয়েভ নাম্বার কি হবে? ওয়েভ নাম্বার হচ্ছে ওয়েভ লেন্থের ঠিক অপোজিট। ওয়েভ নাম্বার কি? ওয়েভ লেন্থের ঠিক অপোজিট। তাহলে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে আমাদের ওয়েভ লেন্থ, আচ্ছা ওয়েভ নাম্বার যেটা, ওয়েভ নাম্বারকে আমরা কি বলি? ওয়েভ নাম্বারকে আমরা বলি হচ্ছে তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা। এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? এটাকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে নিউ বার দিয়ে। এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? এটাকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে নিউ বার দিয়ে। আচ্ছা, এবার তো আমরা কি বললাম? যে তরঙ্গ সংখ্যা যেটা, মানে ওয়েভ নাম্বার আমাদের যেটা, ওয়েভ নাম্বারটা আমাদের কার সাথে ইকুয়াল হচ্ছে? যেটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, তার অপোজিট, তার অনন্যক। অনন্যক মানে কি? সেটাকে যদি আমরা 1/, করে লিখি, যেমন আমরা যদি বলি 2, ঠিক আছে, 2 বলি। আর যদি বলি 2 এর অনন্যক, অনন্যক মানে কি? সেটাকে আমরা 1 দিয়ে ভাগ করব। 2 এর অনন্যক কত হবে? 1/। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি যে আমাদের যেটা তরঙ্গ নাম সংখ্যা, যেটা ওয়েভ নাম্বার, সেই ওয়েভ নাম্বারটা আমাদের কার সাথে ইকুয়াল হচ্ছে? ওয়েভ নাম্বারটা আমাদের ইকুয়াল হচ্ছে হলো আমাদের যেটা অনন্যক হচ্ছে ওয়েভ লেন্থ। তার মানে ওয়েভ লেন্থকে আমরা কি বলেছিলাম? ল্যামডা। এটাকে আমরা কি বলতে পারি? নিউ বার ইজ ইকুয়ালস টু 1/λ। বোঝা গেল? তাহলে আমাদের তরঙ্গ সংখ্যাটা কি হবে? সেটাকে আমরা নিউ বার দিয়ে রিপ্রেজেন্ট করছি। সেটা কার সাথে ইকুয়াল হবে? 1/λ সাথে। আচ্ছা, এবার আমরা কি বললাম? আমাদের যে তরঙ্গ সংখ্যা বা আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্য, এটার যেটা আমাদের এককটা হচ্ছে, এককটা সেটা হচ্ছে আমাদের মিটার বা সেন্টিমিটারে হচ্ছে। এবার আমরা কি দেখছি? যে ওয়েভ নাম্বারটাকে কি হচ্ছে? এটা 1/, হয়ে যাচ্ছে না? 1/, হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি ধরো সেন্টিমিটারই ধরি, তাহলে ল্যামডার একক আমরা কি বললাম? সেন্টিমিটার যদি আমরা ধরি, তাহলে কি হচ্ছে?
1/সেন্টিমিটার। তার মানে আমাদের যে তরঙ্গ সংখ্যা মানে আমাদের যে ওয়েভ নাম্বার তার এককটা আমাদের কি হবে? সেন্টিমিটার ইনভার্স। বোঝা গেল? তার আমাদের এককটা কি হবে? সেন্টিমিটার ইনভার্স। আচ্ছা, এক্ষেত্রে যেটা আমার মনে হলো যে আমরা বোধহয় ফ্রিকুয়েন্সির এককটা আমরা বোধহয় দেখিনি। আচ্ছা, ফ্রিকুয়েন্সির একককে আমরা দুটো ভাবে বলতে পারি। একটা হচ্ছে সিপিইউ মানে সাইকেলস পার ইউনিট। আমরা কি বললাম? এই পূর্ণ তরঙ্গটা 1 সেকেন্ডে যতগুলো হবে, তাই না? তো এটা হচ্ছে একটা। তো এরকম সাইকেলস পার ইউনিট মানে 1 ইউনিট টাইমের মধ্যে কতগুলো সাইকেল কমপ্লিট করতে পারবে সেটাকে হচ্ছে আমরা কি বলছি? সাইকেলস পার ইউনিট। তাহলে এটার একক কি হবে? এটার একক হবে হচ্ছে সাইকেলস পার ইউনিট। ঠিক আছে? আচ্ছা, বা এটাকে হার্টজও বলা হয়। আচ্ছা, এবার আমরা কি দেখছি? আমরা ফ্রিকোয়েন্সি কমপ্লিট করলাম, করে নিয়ে আমরা কি করলাম? ওয়েভ নাম্বারও করলাম। এবার ওয়েভ নাম্বার করার পরে আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হচ্ছে টাইম পিরিয়ড। ওকে, টাইম পিরিয়ড। এবারে টাইম পিরিয়ড আমরা কাকে বলবো? আমরা দেখেছি যে কম্পাঙ্ক কাকে দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি? নিউ দিয়ে, তাই না? কম্পাঙ্কটা আমরা কাকে বলছি? নিউ দিয়ে। টাইম পিরিয়ডকে আমরা বাংলায় বলে থাকি হচ্ছে পর্যায়কাল। টাইম পিরিয়ডকে আমরা বাংলায় কি বলি? টাইম পিরিয়ডকে আমরা বাংলায় বলি পর্যায়কাল। তাহলে আমাদের টাইম পিরিয়ডকে যদি আমাদের রিপ্রেজেন্ট করতে হয়, তো টাইম পিরিয়ডকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? টি দিয়ে। টাইম পিরিয়ডকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে টি দিয়ে। এবার টাইম পিরিয়ডটা আমাদের কি হয়? টাইম পিরিয়ডটা হচ্ছে আমাদের হয় যেটা আমাদের ফ্রিকোয়েন্সি, যেটা আমাদের কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কের যে অনন্যক সেটাকে আমরা কি বলি? টাইম পিরিয়ড বলি। আমাদের কম্পাঙ্কের যে অনন্যক হয় তাকে আমরা কি বলি? টাইম পিরিয়ড বলি। আমরা কম্পাঙ্ককে কি দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম? নিউ দিয়ে। তাহলে টাইম পিরিয়ড কি হবে? 1/। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম ওয়েভ নাম্বার, আমরা দেখলাম ওয়েভ লেন্থ, আমরা দেখলাম ফ্রিকোয়েন্সি, আর আমরা দেখলাম টাইম পিরিয়ড। যদি আমরা একটুখানি চট করে জিনিসটাকে রিক্যাপ করতে চাই তাহলে আমরা কি বলবো? আমাদের ওয়েভ লেন্থ কোনটা, তরঙ্গ দৈর্ঘ্য কোনটা, আমাদের একটা তরঙ্গের দুটো শীর্ষের মধ্যবর্তী যে দূরত্বটা তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি হলো তরঙ্গ দৈর্ঘ্য। কম্পাঙ্ক কি? আমাদের একটা কোনো পয়েন্ট দিয়ে 1 সেকেন্ড টাইমের মধ্যে যতগুলো আমাদের পূর্ণ তরঙ্গ নির্গত হতে পারছে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি হলো কম্পাঙ্ক। ঠিক আছে? তারপরে আমাদের কি আসে? তারপরে হচ্ছে আমাদের আসছে হলো ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বার কি? আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্যের যে অনন্যক, সেই তরঙ্গ দৈর্ঘ্যের অনন্যককে আমরা কি বলছি? তরঙ্গ দৈর্ঘ্যের অনন্যককে আমরা বলছি হলো তরঙ্গ সংখ্যা মানে ওয়েভ নাম্বার। আর টাইম পিরিয়ড পর্যায়কাল। টাইম পিরিয়ড কি হচ্ছে? টাইম পিরিয়ড আমার হচ্ছে হলো আমাদের যে সেটা আমাদের যে কম্পাঙ্ক, কম্পাঙ্কের যে অনন্যক, কম্পাঙ্কের অনন্যককে আমরা কি বলছি? কম্পাঙ্কের অনন্যককে আমরা বলছি হলো পর্যায়কাল। বোঝা গেল? ঠিক আছে। এবার এটার পরে যে পার্টটাকে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে আজকে আমাদের মেন টপিক, যেটা হচ্ছে রাদারফোর্ডস গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। রাদারফোর্ডস গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। আচ্ছা। আচ্ছা, এবার রাদারফোর্ডস গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। আচ্ছা, আমরা কালকেই বোধহয় বা এর আগের দিনের যে টপিকটা আমরা পড়েছিলাম সেখানে আমরা আলফা কণা পড়েছিলাম, তাই তো? আলফা কণাকে আমরা কি বলেছিলাম? যে হিলিয়ামের যে কণাটা থাকছে সেটার সাথে আলফা কণাটার সাদৃশ্য দেখা দিচ্ছে। তাহলে এই যে আলফা কণাটা, সেটা আমরা বলেছিলাম যে তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত হচ্ছে। আমরা দেখেছিলাম যে ইউরেনিয়াম থেকে নির্গত হয়েছে। সেটা যখন ইউরেনিয়াম থেকে একটা আলফা কণা নির্গত হচ্ছে তখন সেটা কি হচ্ছে? সেটা তখন থোরিয়ামে রূপান্তরিত হচ্ছে, তাই না? মানে তখন সেটা কি হচ্ছে? আইসো ডায়াফার হয়ে যাচ্ছে। তো এবার আমরা যেটা জানতে হবে যে বিজ্ঞানী রাদারফোর্ড যখন গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট করেছিলেন তখন সেখান থেকে কি রেজাল্টটা এসেছিল। গোল্ড ফয়েল যে আমাদের এক্সপেরিমেন্ট সেটা করার পেছনে কিন্তু একটা কারণ ছিল। আমরা পরমাণুর মধ্যে দেখেছিলাম যে এর আগে আমরা ডাল্টনের যে প্লাম পুডিং মডেলটা পেয়েছিলাম, সেটার মধ্যেও হচ্ছে বলা হয়েছিল যে একটা কোন একটা স্তরের মধ্যে ইলেকট্রন আছে, সেটাই হচ্ছে আমাদের প্লাম পুডিং মডেলটা তোমাদের অতটা নেই এখন, ওদের ডিটেলস আমি যাচ্ছি না। কিন্তু প্লাম পুডিং মডেলটার কিন্তু অনেকগুলো লিমিটেশনস ছিল।
মানে সেই জিনিসটাকে কিন্তু ঠিক বলে মনে করা হয়নি। তো সেটার জন্যই তখন কি হয়, বিজ্ঞানী রাদারফোর্ড কি করেন, বিজ্ঞানী রাদারফোর্ড তখন তিনি নিজে পরমাণুর গঠন কিরকম হতে পারে সেটার জন্য তিনি নিজে তার একটা মতামত জানিয়েছিলেন। তিনি সেটার জন্য হচ্ছে টেস্ট করেছিলেন। সেই জন্য তিনি যে টেস্টটা করেছিলেন সেটাই হচ্ছে আমাদের রাদারফোর্ডস গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এবার রাদারফোর্ড গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টে আমরা কি বলতে পারি, গোল্ড ফয়েল তার মানে কি, একটা গোল্ড ফয়েল মানে সোনার পাতি টাইপের কিছু একটা থাকবে। এবার এটা হচ্ছে একটা সোনার পাত, খুবই একটা মানে পাতলা সোনার একটা পাত। ঠিক আছে, আচ্ছা, আর সেই পাতলা সোনার পাতটার চারদিকে কি আছে, চারদিকে হচ্ছে একটা পরত দিয়ে সেটাকে হচ্ছে চারদিকটা দিয়ে ঢাকা। এটা কিসের পরত, এটা হচ্ছে জিঙ্ক সালফেটের পরত। কিসের পরত, জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেটকে আমরা কি বলি, ZN। ZN হচ্ছে জিঙ্ক আর S হচ্ছে সালফেট। জিঙ্ক সালফেটের একটা পরত দিয়ে সেই গোটা জিনিসটা কি ছিল, ঢাকা ছিল। ঠিক আছে, এই যে গোটা এক্সপেরিমেন্টটা এটা কিন্তু একটা কি বলে বায়ু নিরুদ্ধ স্থানে করা হয়েছিল, যেখানে বায়ু প্রবেশ করতে না পারে। আচ্ছা, এবার এটাকে হচ্ছে জিঙ্ক সালফেটের একটা পরত দিয়ে এই সোনার পাতটাকে ঢাকা ছিল। আর এই যে পোর্শনটা, এটা থেকে কি হচ্ছে, এটা থেকে আলফা পার্টিকেল নির্গত হচ্ছে। কি নির্গত হচ্ছে, আলফা পার্টিকেল। কি নির্গত হচ্ছে, আলফা পার্টিকেল নির্গত হচ্ছে। এবার তাহলে আমাদেরকে জানতে হবে যে আলফা পার্টিকেল যেখান থেকে নির্গত হচ্ছে, এখানে তাহলে কি এমন তেজস্ক্রিয় মৌল ছিল যেখান থেকে আলফা পার্টিকেল নির্গত হচ্ছে। এখানে তেজস্ক্রিয় মৌল হিসেবে যেই মৌলটাকে ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছে বিসমাথ। সেটা কি, সেটা হচ্ছে বিসমাথ। বিসমাথকে আমরা BI দিয়ে লিখে থাকি, এটা হচ্ছে বিসমাথ এখানে ইউজ করা হয়েছিল। এবার তাহলে এই যখন পরীক্ষাটা রাদারফোর্ড করলেন, রাদারফোর্ড কি পরীক্ষা করলেন, এখানে এই যে এখান থেকে একটা ছোট্ট ফুটো করে, এই যে পরতটার এখানেও একটা ছোট ফুটো করলেন, করে কি করলেন, এখান থেকে কনস্ট্যান্ট এই সোনার পাতের উপরে কি করতে থাকলেন, আলফা রশ্মি হচ্ছে পাঠাতে থাকলেন। এবার আলফা রশ্মিকে আমরা কি জানি, আলফা রশ্মির একটা ওজন আছে, একটা ভর সংখ্যা আছে, একটা নির্দিষ্ট পরমাণু ক্রমাঙ্ক আছে। তার মানে কি, ওটার ওজন তো নিতান্তই কম না, তাই না? ওটা তো একটা তোমার হিলিয়াম কণার মতন আচরণ করছে, তাহলে ওটার ওজন তো নিতান্তই কম না। এবার তো তিনি সেই আলফা কণাটাকে কি করলেন, একটা সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে ওই যে সোনার যে পাতটা ছিল তার উপরে ক্রমাগত ফেলতে লাগলেন। এই যে দেখো এখানে ক্রমাগত এখান থেকে এখানে হচ্ছে ফেলতে লাগলেন। এবার এটাতে কি দেখা গেল, যে অধিকাংশ কণা কি হলো, অধিকাংশ কণা এই যে পরতটা এটাকে ভেদ করে চলে যেতে লাগলো। অধিকাংশ কণা কি হতে লাগলো, এই পরতটাকে ভেদ করে চলে যেতে লাগলো। কিন্তু যে কণাগুলো ভেদ করে চলে যেতে লাগলো, তার মধ্যে কিছু কিছু কণা খুব সূক্ষ্ম, সূক্ষাতি সূক্ষ্ম কি হতে লাগলো, সেগুলোর একটুখানি বিক্ষেপ হতে লাগলো। মানে ধরো সরল রেখায় যাচ্ছিল তো, এখান থেকে সরল রেখায় কণাগুলো হচ্ছে যাচ্ছিল, কিন্তু কিছু কণা কি হচ্ছিল, একটু বেঁকে যাচ্ছিল। যেমন ধরো এই এই ছবিটাতে তোমরা ভালো করে বুঝতে পারবে, এই ছবিতে কি হচ্ছে, হালকা করে এই যে এই কণাটা যেটা এখানে হালকা করে কি হচ্ছে, বেঁকে যাচ্ছে। সংখ্যক কণা সেগুলো যেগুলো হালকা করে কি হচ্ছে, বেঁকে যাচ্ছে। কিন্তু খুবই কম ক্ষেত্রে দেখা গেল, যেমন ধরো 2000টার মধ্যে ধরো একটা বা দুটো ক্ষেত্রে দেখা গেল কি, যে যেই কণাটা আমি পাঠাচ্ছি সেটা কি হলো, ঠিক 180 ডিগ্রিতে ব্যাক করলো। মানে আমি কি বলছি, আমি বলতে চাইছি যে ধরো এটা যদি আমার স্ক্রিনটা হয়ে থাকে, তাহলে আমি বলছি এখান থেকে সরল রেখায় আসছে, এখান দিয়ে সরল রেখায় চলে যাচ্ছে। কিন্তু খুব কম ক্ষেত্রে কি দেখা গেল, এভাবে সরল রেখায় আসলে এদিকে আবার সেম ডিরেকশনে ব্যাক করছে, ওদিকে যাচ্ছে না। আর ওদিকে কি জিঙ্ক সালফেটের পর্দায় যখন সেটা আঘাত করছিল কণাগুলো, সেখানে কি একটা স্ফুলিঙ্গ হচ্ছিল, মানে সেটা যখন ওখানে ঘষা খাচ্ছে সেখানে আগুনের স্ফুলিঙ্গ উঠছিল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি দেখা গেল, যেই কণাগুলো যাচ্ছে সেই কণাগুলো আবার উল্টো দিকে ব্যাক করে চলে আসছে, সেই কণাগুলো কিন্তু জিঙ্ক সালফেটের পর্দায় ধাক্কা দিচ্ছে না। এরকমও কিছু ক্ষেত্রে দেখা গেল। তাহলে কি কি দেখা গেল, তিনটে জিনিস দেখা গেল। ফার্স্ট কি দেখা গেল, যে অধিকাংশ কণাই সরল রেখায় গিয়ে জিঙ্ক সালফেটের যে পাতটা আছে তার মধ্যে ধাক্কা দিচ্ছে। সেকেন্ড কি দেখা গেল, সেকেন্ড দেখা গেল যে কিছু কিছু কণা একটু বিক্ষিপ্ত হচ্ছে, যেই রাস্তা যাচ্ছেন সেখান থেকে একটু সরে যাচ্ছে, গিয়ে সেই যে জিঙ্ক সালফেটের যে পাতটা
সেখানে গিয়ে ধাক্কা মারছে। কিন্তু খুব কম ক্ষেত্রে কি দেখা গেল যে সেটা যেই পথে যাচ্ছিল সেই পথেই 180 ডিগ্রি ব্যাক করে চলে আসছে, সেই রাস্তায় কিন্তু সেটা বিক্ষেপ করছে না। ঠিক আছে, এবার তাহলে এটার থেকে যেটা জানা গেল যে এখানে নিশ্চয়ই তাহলে কোনো একটা ব্যাপার হচ্ছে, যে ব্যাপারটা তখন হচ্ছে আমাদের জানতে হবে। কি করলেন তাহলে রাদারফোর্ড, কি করলেন তিনি, যেই সমস্ত তিনি জিনিসগুলোকে তার পরীক্ষার সময় দেখলেন সেগুলো থেকে তিনি কতগুলো কনক্লিউশনে আসলেন। কনক্লিউশনে আসলেন মানে কিছু সিদ্ধান্ত করলেন। কি কি সিদ্ধান্ত করলেন তিনি? তিনি সিদ্ধান্তে আসলেন, সেই ফার্স্ট যে সিদ্ধান্তটাতে আসলেন সেটা হচ্ছে যে পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা। কি, পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা। নাহলে যে আমার হিলিয়াম পরমাণুর মতন যে আমার আলফা কণাটা সেখান দিয়ে ঢুকছে, সেই আলফা কণাটা কি হচ্ছে, সেই আলফা কণাটা তো কোথা থেকে বেরোতে, মানে বেরিয়ে যাচ্ছে, সেটা তো কারোর সাথে ধাক্কা খাচ্ছে না, তাই না? যদি ধাক্কা খেত তাহলে তো সোজা পথে বেরিয়ে যেতে পারতো না। অধিকাংশ আমার আলফা কণাই যখন সোজা পথে বেরিয়ে যেতে পারছে, তার মানেটা আমার কি, যে সেটা কোথাও থেকে বাধাপ্রাপ্ত হচ্ছে না। তার মানে আমার যে আলফা কণাটা সেটা যে যখন সোজা পথে বেরিয়ে যেতে পারছে, তার থেকে এটাই প্রমাণ হচ্ছে যে ইলেকট্রনের অধিকাংশ স্থানে কি ফাঁকা, অধিকাংশ স্থানে কি ফাঁকা। তাহলে আমরা ইলেকট্রনের বলছি পরমাণু অধিকাংশ স্থানে কি ফাঁকা, অধিকাংশ স্থান ফাঁকা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি বললাম, যে তিনি বললেন যে পরমাণুর অধিকাংশ স্থানই হচ্ছে ফাঁকা। আচ্ছা, এরপরে তিনি বললেন যে পরমাণুর যেটা মোট, যেটা পরমাণুর যেটা আকার, যেটা পরমাণুর যে তোমার ব্যাসার্ধ যেটা থাকছে, যেটার জন্য হচ্ছে পরমাণুকে একটা আমরা গোল কনসিডার করছি, তো পরমাণুর যে মোট যে আকার, সেই আকারের তুলনায় খুবই ছোট্ট একটা জায়গায় কি আছে, সমস্ত পজিটিভ চার্জ কি আছে, জমে আছে। পরমাণুর একটা ছোট্ট পার্ট যার মধ্যে কি আছে, পজিটিভ চার্জ জমে আছে। এটাকে তিনি কি বললেন, কেন্দ্রক বা নিউক্লিয়াস। তিনি কি বললেন, পরমাণু মাঝামাঝি অংশে কোনো একটা জায়গায় একটা পজিটিভ চার্জ জমে আছে, সেটাকে তিনি কি বললেন, কেন্দ্রক বা নিউক্লিয়াস। আর তিনি কি বললেন, যে পরমাণুর যে মেন ভর, যে পরমাণুর মোট ভর, সেটা কার মধ্যে আছে, সেটা আছে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। সেই জন্য আমরা যখন ভর সংখ্যা ক্যালকুলেট করি, আমরা কিন্তু সবসময় প্রোটন আর নিউট্রনের যে তোমার সংখ্যা সেটাকে যোগ করেই কিন্তু ভর সংখ্যাটাকে নির্ণয় করি। আমরা কিন্তু কখনোই ইলেকট্রনের যে নাম্বার, ইলেকট্রন নাম্বারটাকে কিন্তু আমরা নিচ্ছি না। তাহলে তিনি কি বললেন, তিনি বললেন যে অধিকাংশ স্থানই হচ্ছে একটা পরমাণুর মধ্যে ফাঁকা আছে, আর পরমাণুর মাঝে একটা জায়গায় সমস্ত পজিটিভ চার্জ, সমস্ত ধনাত্মক চার্জ কি আছে, একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে আছে। সেটাকে তুমি কি বললেন, সেটাকে তিনি বললেন নিউক্লিয়াস। আচ্ছা, হলো। এরপরে যে সমস্ত জায়গায় তিনি দেখা গিয়েছিল যে যখন আমাদের যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা কি হচ্ছে, কিছু কিছু জায়গায় আমাদের আলফা কণাটা গিয়ে কি হচ্ছে, আলফা কণাটা এই যেমন দেখো, আলফা কণাটা আমাদের কিছু কিছু জায়গায় কি হচ্ছে, একটু বিক্ষেপিত হয়ে যাচ্ছে, একটু বিক্ষেপিত হয়ে যাচ্ছে। তখন তিনি কি বললেন, যে আলফা কণাটা যে জায়গায় একটু বিক্ষেপিত হয়ে যাচ্ছে, তার মানে সেই জায়গাটা তখন আবার সেই নিউক্লিয়াসটার কাছাকাছি গেছিল। কিন্তু যেই সমস্ত আলফা কণাগুলো 180 ডিগ্রিতে ফিরে আসছে, তার মানে তারা গিয়ে সেই পজিটিভ চার্জটাকেই ধাক্কা মেরেছিল। না হলে একটা ভারী হিলিয়াম কণাকে ফেরত পাঠাতে পারবে এরকম কোনো একটা চার্জের তো প্রয়োজন আছে, তাই না? তিনি আরো বলেন যে তিনি মানে তার এটা মনে হয়েছিল যে একটা নির্দিষ্ট জায়গায় যে পজিটিভ চার্জটা জমে আছে, তার পাশ দিয়ে কি হচ্ছে, নেগেটিভ চার্জ গুলো ঘুরছে, তার পাশ দিয়ে কি হচ্ছে, নেগেটিভ চার্জ গুলো ঘুরছে। কিন্তু সেই নেগেটিভ চার্জের যে আধানটা, সেটা এতটাই কম যে সেটার জন্য হিলিয়ামের যে পরমাণুর মতন যে আলফা কণাগুলো সেখান দিয়ে গিয়েছে, সেগুলোকে কোনো রকম ভাবেই কোনো রকম বিক্ষেপ ওই কণাগুলো ঘটাতে পারেনি। সেই আধানগুলো সেই কণাগুলোর আধান এতটাই কম। ঠিক আছে,
আচ্ছা, এবার এটা যে তিনি তার সিদ্ধান্তগুলো দিলেন, সেই সিদ্ধান্তগুলো দিয়ে তিনি কি করলেন? রাদারফোর্ড নিজের একটা অ্যাটমিক মডেল প্রেজেন্ট করলেন। অ্যাটমিক মডেল মানে কি? অ্যাটমিক মডেল হচ্ছে পরমাণুর গঠন। অ্যাটমিক মডেলটা আমাদের কি? অ্যাটমিক মডেল হচ্ছে পরমাণুর গঠন। ঠিক আছে? তিনি তার অ্যাটমিক মডেল বা পরমাণুর গঠন দিলেন। তিনি তার পরমাণুর গঠনের ফার্স্ট পয়েন্টে কি বললেন? ফার্স্ট পয়েন্টেই তিনি বললেন যে পরমাণুর কেন্দ্রে তার সমস্ত যে পজিটিভ চার্জ, সেই সমস্ত চার্জ তার কেন্দ্রের মধ্যে একটি জায়গায় আছে, যেটাকে তিনি কি বললেন? নিউক্লিয়াস বললেন। এটাকে তিনি কি বললেন? এটাকে তিনি নিউক্লিয়াস বললেন। তিনি আর কি বললেন? তিনি এর সাথে বললেন যে পরমাণুর মধ্যে বেশিরভাগ স্থানই কি রয়েছে? ফাঁকা। তিনি সেকেন্ড কি বললেন? পরমাণুর মধ্যে বেশিরভাগ স্থানই হচ্ছে ফাঁকা। তিনি থার্ড কি বললেন? যে যে ইলেকট্রনগুলি, অর্থাৎ যে ঋণাত্মক আধানযুক্ত কণাগুলি আমার পরমাণুর মধ্যে রয়েছে, সেগুলো কি হচ্ছে? সেগুলো আমার যে পজিটিভ চার্জটা, সেটাকে কেন্দ্র করে ঘুরছে। সেটাকে কেন্দ্র করে, এই যে দেখো কি বলছে, সেটাকে কেন্দ্র করে, আমার পজিটিভ চার্জটাকে কেন্দ্র করে এই নেগেটিভ চার্জগুলো কি হচ্ছে? নেগেটিভ চার্জগুলো হচ্ছে সেটাকে কেন্দ্র করে ঘুরছে। তিনি আরো বললেন যে আমার যে এই ধরো এই এটা তো একটা নির্দিষ্ট কক্ষের মধ্যে ঘুরছে, এই নির্দিষ্ট কক্ষের মধ্যে যখন হচ্ছে আমার ইলেকট্রনটা ঘুরছে, তো আমার এই পজিটিভ চার্জ আর এই নেগেটিভ চার্জের মধ্যে কি হচ্ছে? একটা আকর্ষণ বল ক্রিয়া করছে। তো এই আকর্ষণ বলের জন্য কি হওয়া উচিত ছিল? এই ইলেকট্রনটাকে গিয়ে তো এই নিউক্লিয়াসের ওপরে পড়া উচিত ছিল, তাই না? তো তিনি কি বললেন যে এই আকর্ষণ বল যেটা, এই আকর্ষণ বলটা কার সাথে সমান হয়? এই যে আমার ইলেকট্রনটা এখানে বৃত্তাকার পথে, বৃত্তাকার কক্ষপথে যে ঘুরছে, এটার মধ্যে কি তৈরি হচ্ছে? এটার মধ্যে একটা বাইরের দিকে, মানে ধরো যদি জিনিসটা এরকম ভাবে ঘুরতে থাকে, সেটার মধ্যে একটা এরকম টাইপের ফোর্স তৈরি হচ্ছে। একটা ফোর্স তৈরি হচ্ছে, যেটাকে কি কি বলা হয়? সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রাতিক বল। তিনি বললেন যে এই যে কেন্দ্রাতিক বলটা তৈরি হচ্ছে, এই কেন্দ্রাতিক বলটা আর এই যে আকর্ষণ বলটা, এদের মান হচ্ছে সমান, কিন্তু এদের সাইন গুলো বিপরীত, যার জন্য এরা পরস্পর পরস্পরকে ক্যান্সেল আউট করছে, যার জন্য ইলেকট্রনটা তার একই জায়গার মধ্যে স্থির আছে। বোঝা গেল? তিনি এটা হচ্ছে তার যে কনসেপ্ট ছিল, তার পরমাণু মডেল ছিল, তার পরমাণু মডেলের মধ্যে তিনি এটা বললেন। তার সাথে তিনি আর কি বললেন? তিনি বললেন, তাহলে আমরা ফার্স্ট পয়েন্টটা কি দেখলাম? ফার্স্ট পয়েন্ট তিনি বললেন যে অধিকাংশ স্থানই একটা পরমাণুর মধ্যে ফাঁকা আছে। সেকেন্ড তিনি কি বললেন? যে ইলেকট্রন যেগুলো আছে সেটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট কক্ষপথের মধ্যে হচ্ছে ঘুরছে। থার্ড তিনি কি বললেন? তিনি বললেন যে পরমাণুর যে মোট পজিটিভ চার্জ, সেটা কেন্দ্রে একটা নির্দিষ্ট অংশে কেন্দ্রীভূত আছে। সেটি কেন্দ্রের একটা নির্দিষ্ট জায়গায় সেই সমস্ত যে চার্জটা, সেই চার্জটা একটা জায়গায় হচ্ছে স্টোর করা আছে। ঠিক আছে? তিনি আর কি বললেন? যে পরমাণুর যে মোট ভর, সেটাও কেন্দ্রের একটা জায়গায় হচ্ছে জমিয়ে রাখা, যেটার যে পরমাণুর যে নিউক্লিয়াস যেটাকে বলা হচ্ছে, সেই নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা পরমাণুর মোট ব্যাসার্ধের তুলনায় অত্যন্ত কম। সেই পরমাণুর যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, সেটা পরমাণুর মোট ব্যাসার্ধের তুলনায় অত্যন্ত কম। তিনি কি বললেন? যে যদি একটা পরমাণুর ব্যাসার্ধ যদি হচ্ছে আমার কি হয়, 10⁻⁻13 হচ্ছে সেন্টিমিটারই ধরছি, যদি 10⁻⁻13 সেন্টিমিটার আমাদের একটা কোনো পরমাণুর ব্যাসার্ধ হয়, তাহলে না, এটা একটু ভুল বলে ফেলেছি। এটা -13 হবে না, ধরো এটা হচ্ছে -8। -8 যদি আমার একটা পরমাণুর যে ব্যাসার্ধ, সেটা যদি 10⁻⁻8 সেন্টিমিটার হয়, তাহলে আমার পরমাণুর যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের আমার ব্যাসার্ধটা কত হবে? সেটা হবে 10⁻⁻13।
ওটা আমরা কি বলছি 10⁻⁻8 হচ্ছে, আর এটাকে আমরা কি বলছি 10⁻⁻13। 10⁻13 যতটাই বড় 10⁻⁻13 মানে 1/10⁻13, তো সেটা কিন্তু অনেকটাই ছোট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কি বলছি যে একটা পরমাণুর যে মোট যতটা সেই পরমাণুটার ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটার থেকে অনেক ছোট, কার ব্যাসার্ধ হচ্ছে অনেক ছোট ব্যাসার্ধ হচ্ছে পরমাণুর যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসটার ব্যাসার্ধ। ঠিক আছে, এই সমস্ত বিভিন্ন সিদ্ধান্তগুলো হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড তারপরে দিলেন, এবং তিনি বললেন কি বললেন যে পরমাণুর কেন্দ্রে একটা নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত চার্জ কি হচ্ছে কেন্দ্রীভূত করা আছে। আর তিনি কি বললেন, তিনি বললেন যে ইলেকট্রন গুলো একটি নির্দিষ্ট কক্ষপথে হচ্ছে যে আমার নিউক্লিয়াসটা থাকছে তাকে প্রদক্ষিণ করে চলেছে। তিনি আরো বললেন যে পরমাণুর মধ্যে বেশিরভাগ স্থানই কি হচ্ছে ফাঁকা, বেশিরভাগ অংশই একটা পরমাণুর মধ্যে কি থাকছে ফাঁকা থাকছে। তিনি তারপরে কি বললেন, তিনি বললেন যে পরমাণুর মোট যে ব্যাসার্ধ সেটার তুলনায় পরমাণুর যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ সেটি অত্যন্তই কম। তাছাড়া তিনি কি বললেন যে পরমাণুর মোট ভর কোথায় আছে, পরমাণুর মোট ভর যেটা, তার মোট ভরটা কোথায় রয়েছে, তার মোট ভরটা রয়েছে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। মানে গোটা বড় জায়গাটা তো আছেই, কিন্তু মোট ভরটা তার মাঝখানে একটা ছোট্ট জায়গায় কেন্দ্রীভূত হয়ে আছে, সেটাকে তিনি কি বললেন নিউক্লিয়াস বললেন। তাছাড়া তুমি কি বললে যে যখন একটা ইলেকট্রন সেটা নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে ঘুরছে, নিউক্লিয়াসটা পজিটিভ চার্জ যুক্ত আর আমার ইলেকট্রনটা কি নেগেটিভ চার্জ যুক্ত, তো তাদের দুজনের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে, সেই আকর্ষণ বলটার জন্য তো ইলেকট্রনটার কি নিউক্লিয়াসের ওপরে পড়া উচিত, কিন্তু সেটা কেন পড়ছে না, কারণ সেটা যে ঘুরছে তার জন্য তার মধ্যে একটা কেন্দ্রাতিক বলের সৃষ্টি হচ্ছে। সেই কেন্দ্রাতিক বলটা কি হচ্ছে বাইরের দিকে ক্রিয়া করছে, সেই কেন্দ্রাতিক বলটা কি হচ্ছে বাইরের দিকে ক্রিয়া করছে, আর এই আকর্ষণ বলটার সাথে সেটা বিপরীত হচ্ছে। বিপরীত হচ্ছে কিসে, মানে মানটা দুটোর কিন্তু সেম হচ্ছে, কিন্তু কিসে বিপরীত হচ্ছে দিকে। দিকটা যেহেতু এ দুটো পরস্পরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, সেজন্য গিয়ে আমার নিউক্লিয়াসের মধ্যে গিয়ে আমার যে ইলেকট্রনটা সেটা কিন্তু এসে পড়ছে না। বোঝা গেল? এই হচ্ছে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল। তোমরা জিনিসটা এখান থেকে বুঝে নাও, পরবর্তীকালে টেলিগ্রাম গ্রুপে আমি যে নোটগুলো আছে সেই নোটগুলো প্রোভাইড করে দেবো। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক ছোট ছোট কোয়েশ্চেন আসতেই পারে তোমাদের। এবছর এমসিকিউ বেসড যে পরীক্ষাটা হচ্ছে ফার্স্ট এরটা, সেখানে কিন্তু পরমাণুর গঠনটা রয়েছে, আর যেটার থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন এমসিকিউ বেসড এ ধরনের কোয়েশ্চেন আসতেই পারে যে কি ধরনের বলের জন্য হচ্ছে আকর্ষণ বলটা হচ্ছে আমার মিনিমাইজ হয়ে যাচ্ছে, জিনিসটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কি ধরনের বলের জন্য হয়ে যাচ্ছে। এ ধরনের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে। আমরা কোয়েশ্চেন অবশ্যই করব, কিন্তু তার আগে আমাদেরকে টোটাল কনসেপ্টটা কিন্তু বুঝতে হবে। টোটাল কনসেপ্ট যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু পরবর্তীকালে আমরা অনেক সমস্যায় পড়বো। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল। জিনিসটাকে আমরা আরেকবার একটুখানি চোখ বুলিয়ে নিই। কি বললাম আমরা, যে তিনি গোল্ড ফয়েল যে এক্সপেরিমেন্ট করেছিলেন, সেই গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট করে তিনি দেখেন যে বিভিন্ন ধরনের যে মানে একটা ইস্যু থেকে যে কণাগুলো বেরোচ্ছে, সেই কণাগুলো বিভিন্ন দিকে চলে যাচ্ছে সোনার পাতটাকে ভেদ করে। এবার সেই পাতটাকে ভেদ করে যখন বিভিন্ন দিকে যাচ্ছে, সেখান থেকে তিনি এটা অ্যাজিউম করলেন যে তার মানে পরমাণুর বেশিরভাগ অংশই কি ফাঁকা থাকছে। তারপরে তিনি কি বললেন যে কিছু কিছু জায়গা থেকে কি হচ্ছে, যেই কণাগুলোকে আমরা পাঠাচ্ছি সেটা কি হচ্ছে 180 ডিগ্রিতে ব্যাক করে আমাদের কাছেই চলে আসছে, সেটা ওদিকে কিন্তু জিঙ্ক সালফেটের যে ফরজটা সেটা অব্দি কিন্তু যেতে পারছে না। তাহলে এটা থেকে তিনি তার কি করলেন, তিনি তার পরমাণুর যে মডেলটা, তিনি তার পরমাণুর মডেলটা দিলেন, যেখানে তিনি কি বললেন যে এই 4টা বা 5টা তিনি পস্টুলেট দিলেন, সেখান থেকে তিনি তার রাদারফোর্ডের তিনি রাদারফোর্ড যিনি, তিনি তার অ্যাটমিক মডেলটা হচ্ছে দিলেন। ঠিক আছে, এবার কোনো একটা জিনিস সেটা একবারেই কেউ দিয়েছে আর সেটা ঠিক হয়ে যাবে সেরকম হয় না। সায়েন্সের মধ্যে বিভিন্ন জিনিস হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরার মেথডে চলতে থাকে। তার মানে আমি একটা এক্সপেরিমেন্ট করলাম, করে আমার মনে হলো যে হ্যাঁ এই জিনিসটা হতে পারে, এই জিনিসটা ঠিক, সেটা বলে নিয়ে আমি আমার একটা মতামত দিলাম। কিন্তু পরবর্তীকালে কেউ অন্য কোন ধরনের এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখলো যে যেই কথাটা আমি বলেছি সেটা হয়তো পুরোপুরি ভুল, বা পার্শিয়ালি কিছুটা অংশে ঠিক কিছুটা অংশে ভুল। তো তখন সে কি করবে,
সে তার নিজের মতামত সে বিষয়ে দিল, দিয়ে সে জায়গা থেকে হচ্ছে জিনিসটাকে আরো বেটার করার চেষ্টা করবে। আমরা যে পরমাণুর মডেল জানতে চাচ্ছি সেখানে এটা কিন্তু অনেকদিন আগের গল্প। তখন পরমাণুর গঠনটা পাওয়াই আমাদের কাছে একটা বিরাট ব্যাপার। এখন আমরা জানতে পারছি যে পরমাণুর মাঝখানে প্রোটন আছে, নিউট্রন আছে, আর ইলেকট্রন চারদিক দিয়ে ঘুরছে। কিন্তু সেটা তো আমাদেরকে জানতে হবে, জানতে হয়েছিল, অনেক কষ্ট করেই জানতে হয়েছিল যে তখন সেই জিনিসটা কিরকম করে হচ্ছে। ফার্স্ট আমরা ডাল্টনের মডেল পেলাম, যেটাকে হচ্ছে একেবারেই নাকচ করে দেওয়া হলো। তারপরে আমরা রাদারফোর্ডের যে মডেলটা রাদারফোর্ড দিলেন, তারপরে এটারও কিছু লিমিটেশনস বেরোলো। লিমিটেশনস মানে কি, যে কিছু কিছু জিনিস এটার মধ্যে আসলো, যে জিনিসটা থেকে দেখা যাচ্ছে যে এই জিনিসটা পুরোপুরি ঠিক না। জিনিসটা কি না, পুরোপুরি ঠিক না। কিছু কিছু এর অংশ আছে যেগুলো ঠিক, কিন্তু এটা পুরোপুরি অংশই হচ্ছে ঠিক না। সেটাকে আমরা কি বলতে পারি, রাদারফোর্ডের যে পরমাণুর গঠন তার ত্রুটি। রাদারফোর্ডের যে পরমাণুর গঠন তার ত্রুটি বলতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখানে ত্রুটির ক্ষেত্রে ফার্স্টেই যেটা পয়েন্টটা আমরা পাই সেটা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল বলে আরেকজন বিজ্ঞানী ছিলেন। ম্যাক্সওয়েল কি বললেন, ম্যাক্সওয়েল বললেন যে কোনো একটা গতি আধানযুক্ত কণা সেটা যদি একটা ত্বরণ নিয়ে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, কি বললেন তিনি, তিনি বললেন কোনো একটি ত্বরণযুক্ত কণা, ত্বরণযুক্ত কণা। ঠিক আছে। এবার তাহলে আমাদেরকে জানতে হবে যে ত্বরণটা কি হচ্ছে। ত্বরণযুক্ত কণা, আমরা ফিজিক্সে ত্বরণ পড়েছি, ত্বরণ সরণ, এগুলো আমরা পড়েছি সম্ভবত ফিজিক্সে। তো ত্বরণযুক্ত কণা মানে কি, যে কণাটার মধ্যে ত্বরণ আছে। ত্বরণ মানে কি, যেটার একটা মান আছে আর একটা দিক আছে। ঠিক আছে। ত্বরণের আমি অত ডিটেলে যাচ্ছি না। কি বলছে, যে একটা ত্বরণযুক্ত কণা, এখানে এই একটা যদি আমি এটাকে একটা কণা, এই কণাটাকে যদি আমি বলি যে এই কণাটার একটা আধান আছে, আমরা যদি এটাকে ইলেকট্রন কনসিডার করি তাহলে এটার আধানটা কি, নেগেটিভ। তো বলছে যে একটা আধানযুক্ত গতিশীল কণা। এটা কি, আমরা বলছি না যে যদি মাঝখানে আমাদের নিউক্লিয়াস থাকে, তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে এটা হচ্ছে ঘুরছে, তাই না, নিউক্লিয়াসকে কেন্দ্র করে এটা হচ্ছে ঘুরছে। তো যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে এটা ঘোরে তাহলে এটা কি, এটা একটা গতিশীল কণা যার মধ্যে ত্বরণ আছে, তাই না। তাহলে বিজ্ঞানী ম্যাক্সওয়েল কি বললেন, যে এরকম একটা যখন কন্ডিশন হবে তখন কি হবে, এই যে গতিশীল যে কণাটা সেটার থেকে কন্টিনিউয়াসলি কি হবে, শক্তির বিকিরণ ঘটতে থাকবে। কি হবে, শক্তির বিকিরণ ঘটতে থাকবে। শক্তিকে আমরা কি বলি, এনার্জি। শক্তিকে আমরা কি বলি, এনার্জি। তিনি কি বললেন, এটা থেকে কনস্ট্যান্ট শক্তির বিকিরণ ঘটতে থাকে। এবার সেটা থেকে যদি কনস্ট্যান্ট শক্তির বিকিরণ ঘটতে থাকে তাহলে কি হবে, তাহলে যেটা হবে, তাহলে এটার যে নিউক্লিয়াস আর যে এই কণাটা, এদের মধ্যবর্তী যে দূরত্বটা, সেই দূরত্বটা কি হবে, হ্রাস পেতে থাকবে। এদের মধ্যবর্তী যে দূরত্বটা, সেই দূরত্বটা হ্রাস পেতে থাকবে। এবং একটা টাইম পরে কি হবে, এই যে আমার কণাটা, যে কণাটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছিল, সেটা কি হবে, একটা সময় পরে নিউক্লিয়াসের ওপরে গিয়েই পড়বে। এটাকে যদি আমরা বলি নিউক্লিয়াস, তাহলে এই কণাটা কি হচ্ছে, এই কণাটা একটা গতিশীল কণা যার মধ্যে ত্বরণ আছে। সেই কণাটা যখন ঘুরছে কি হচ্ছে, ওর শক্তির বিকিরণ করছে, শক্তির বিকিরণ করছে। তার মানে শক্তি ওর থেকে, আমরা একটু আগে তরঙ্গ দৈর্ঘ্য পড়লাম, শক্তি তরঙ্গের আকারে এখান থেকে কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। এবার তরঙ্গের আকারে যখন শক্তি এখান থেকে বেরিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, এটা আর নিউক্লিয়াস, এ দুটোর মধ্যবর্তী যে দূরত্বটা, সেই দূরত্বটা কি হচ্ছে, কমে যাচ্ছে। এই দূরত্বটা কি হচ্ছে, কমে যাচ্ছে। আর এটা এরকম করে ঘুরতে 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 কি হবে, ফাইনালি গিয়ে আমার নিউক্লিয়াসের ওপরে পড়বে। যদি এই ঘটনাটাই ঘটে থাকে তাহলে কি আমাদের যে পরমাণুর মডেলটা রাদারফোর্ড দিলেন সেটার কোনো স্থায়িত্ব রইলো, স্থায়িত্ব রইলো না। সেটা কি তাহলে স্টেবল হলো, স্টেবল তো হলো না। আমাদের জীবনে যা কিছুই হয় সবকিছু তো স্টেবিলিটি পাওয়ার জন্য হয়, তাই না। আমরা যাই করি সবকিছু আমরা কেন করি, কারণ আমরা স্টেবল হতে চাই, আমরা স্থির হতে চাই জীবনে, আমাদের আনস্টেবিলিটি ভালো লাগে না। তাহলে এই যে মলিকিউলার রাদারফোর্ড বা যে পরমাণুর গঠনটা দিলেন, তিনি বললেন যে সেখান থেকে যে বলটা যেটা থাকবে, আকর্ষণ বলটা, সেটা কাকে দ্বারা ক্যান্সেল আউট হবে,
কেন্দ্রাতিক বলটার দ্বারা। কিন্তু ম্যাক্সওয়েল বললেন যদি সেখান থেকে কনস্ট্যান্ট এনার্জি বিকিরণ হয়ে যেতে থাকে, তাহলে তার আর যে নিউক্লিয়াসটার আর কণাটা তাদের মধ্যে দূরত্বটা কি হবে, কমতে থাকবে। আর কমতে কমতে সেটা গোল গোল করে ঘুরতে 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 আলটিমেটলি কি হবে, সেটা এসে আমার নিউক্লিয়াসের ওপরে পড়বে, যেটা থেকে পরমাণুর স্থায়িত্ব কিন্তু আর থাকলো না, পরমাণুটা কিন্তু স্টেবল হচ্ছে না, তাই না? তো যে জিনিসের স্টেবিলিটি নেই সেটা কখনোই হবে না। আচ্ছা, এবার এই জিনিসটা যখন হলো, তো এটার পরে এটার একটা সেকেন্ড লিমিটেশন আসলো। সেকেন্ড লিমিটেশন, সেকেন্ড লিমিটেশনটা কি আসলো? সেকেন্ড লিমিটেশনটা যেটা আসলো, যে তিনি যেরকম ধরনের রাদারফোর্ড যে বর্ণনাটা দিয়েছিলেন, সেই বর্ণনার দ্বারা যে আমাদের যে পরমাণুর যে বর্ণালী, পরমাণুর যে বর্ণালী, সেই বর্ণালী কি হওয়া উচিত, নিরবচ্ছিন্ন কোটিবর্ণালী। নিরবচ্ছিন্ন কোটিবর্ণালী, এটা তোমরা এখনই বুঝবে না, এই চ্যাপ্টারেরই পরের দিকে হাইড্রোজেনের বর্ণালী আছে। তো হাইড্রোজেনের বর্ণালী যখন আমরা পড়বো, তো সেই হাইড্রোজেনের বর্ণালী পড়লে তখন আমাদের নিরবচ্ছিন্ন বর্ণালী কি হয় বা বিচ্ছিন্ন বর্ণালী কি হয় সেগুলো আমাদের কাছে তখন ক্লিয়ার হবে। আপাতত তোমরা জিনিসটাকে এখন যদি শুনে রাখো, এরপরে যখন আমরা হাইড্রোজেনের বর্ণালী পড়বো, তখন জিনিসগুলো তোমাদের কাছে রিক্যাপচুলেট করাটা আরো হচ্ছে বেটার হয়ে যাবে। ঠিক, তিনি কি বললেন যে বর্ণালীটা কি হওয়া উচিত ছিল, পারমাণবিক বর্ণালীটা হওয়া উচিত ছিল নিরবচ্ছিন্ন কোটি বর্ণালী। ঠিক আছে, কোটি মানে কি স্ট্রাইপ, কোটি মানে কি স্ট্রাইপ, রাইট? তো স্ট্রাইপ হচ্ছে বর্ণালী নিরবচ্ছিন্ন, মানে যেটা বিচ্ছিন্ন না, নিরবচ্ছিন্ন কোটি বর্ণালী হওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে দেখা গেল যে যখন পারমাণবিক বর্ণালী হচ্ছে দেখা গেল মলিকিউলে, রাদারফোর্ড যে সাথে বললেন, তিনি বললেন নিরবচ্ছিন্ন কোটি বর্ণালী হবে। কিন্তু যখন বাস্তবে এগুলোর বর্ণালী, পারমাণবিক বর্ণালী দেখা গেল, তখন কি দেখা গেল, দেখা গেল যেটার বর্ণালী কি হচ্ছে, বিচ্ছিন্ন বর্ণালী। বিচ্ছিন্ন, তিনি বলছেন নিরবচ্ছিন্ন হবে, মানে কন্টিনিউয়াস চলবে, কিন্তু কি হলো, বিচ্ছিন্ন বর্ণালী, মানে তিনি যা বললেন তার সাথে কিন্তু জিনিসটা মিললো না। ফার্স্ট ত্রুটি, ম্যাক্সওয়েল বললেন যে পরমাণুর কোনো স্থায়িত্বই থাকলো না। সেকেন্ড যেটা বেরোলো, যে যেটা নিরবচ্ছিন্ন বর্ণালী হওয়া উচিত ছিল সেটা কি হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন বর্ণালী হয়ে যাচ্ছে। তাহলে এটা, এই জিনিসটাও ঠিক থাকলো না। আর থার্ড যেটা হলো, যে আমরা যখন একটা পরমাণুর মডেল দিচ্ছি, তাহলে আমাদের সেই পরমাণুর খালি তো মডেলটা দিলেই হলো না। আমরা যখন এই যে কোথায় গেল, এই যে আমরা পরমাণুর মডেলটা দিলাম, সেই মডেলটার মধ্যে কি আছে, এই পরমাণুর মডেলটা থেকে কিন্তু আমরা এটা জানতে পারছি না যে এটার যে পরমাণুটা, সেই পরমাণুটার ব্যাসার্ধটা কত। এখান থেকে কি কোনোভাবে জানা যাচ্ছে, যে তিনি তার যা মতামত দিলেন সেখান থেকে কি কোনোভাবে এটা জানা যাচ্ছে যে এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা থেকে এটার দূরত্বটা কত হচ্ছে, বা এই গোটা পরমাণুটার ব্যাসার্ধই বা আমরা কি করে ক্যালকুলেট করবো, তাই না? এই গোটা ব্যাসার্ধটা আমরা কি করে বের করবো, সেটা কি কোথাও থেকে পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না। তারপরে যেটা, যে ইলেকট্রনটা যে এখানে ঘুরছে, ইলেকট্রনটা যে এখানে ঘুরছে, সেই ইলেকট্রনটার গতিবেগটা কি, কি গতিবেগের, কি গতিবেগ নিয়ে ইলেকট্রনটা ঘুরছে, সেটা যে ঘুরছে তার গতিবেগ কি সেটা জানা গেল না, তাহলে ব্যাসার্ধ কি করে আমরা বের করব সেটা জানা গেল না। তো সেখান থেকে দেখা গেল যে বিভিন্ন জায়গায় জিনিসটা ল্যাক করছে, জিনিসটা কমপ্লিট হচ্ছে না। মানে তিনি যেটা বলেছিলেন সেই জিনিসটা একদমই যে ভুল তা না, কিন্তু সেই জিনিসটার মধ্যে হচ্ছে মানে জিনিসটা কমপ্লিট হচ্ছে না, কিছু একটা জায়গায় কিছু একটা বাদ থেকে যাচ্ছে, বাদ থেকে যাচ্ছে মনে হচ্ছে। যেমন ফার্স্টে যেটা পাওয়া গেল যে এটা যদি এসে এটার ওপরে পড়ে যায় তাহলে এটা স্থায়িত্ব থাকবে না, সেটাকে আমরা মানে কি বলছি, স্টেবিলিটি, আহ তাহলে কি হয়ে যাচ্ছে, স্টেবিলিটি, তাহলে স্টেবিলিটি থাকছে না, স্টেবিলিটি কি হচ্ছে, থাকছে না। তারপরে আমরা কি করতে পারছি না, আমরা এটার ভেলোসিটি ক্যালকুলেট করতে পারছি না, যে ইলেকট্রনটা তো ঘুরছে কন্টিনিউয়াস, তাই না? যেটা ঘূর্ণায়মান যে ইলেকট্রনটা, তার কি কোনো ভেলোসিটি আমরা ক্যালকুলেট করতে পারছি না, কিছুই করতে পারছি না। সেটার মাসও আমরা জেনে গেছি, কিন্তু সেটার ভেলোসিটি আমরা ক্যালকুলেট করতে পারছি না। তার সাথে আমরা কি দেখলাম, তার সাথে আমরা এটা দেখলাম যে আমাদের যখন আমরা বলছি যে পারমাণবিক বর্ণালী হবে, সেই বর্ণালীটা কি হবে, সেই বর্ণালীটা হবে হচ্ছে নিরবচ্ছিন্ন বর্ণালী, যেটা রাদারফোর্ড দিয়েছে সেই অনুযায়ী নিরবচ্ছিন্ন বর্ণালী হওয়া উচিত। কিন্তু বর্ণালীটা কি হচ্ছে, বর্ণালীটা হচ্ছে হলো আমাদের বিচ্ছিন্ন বর্ণালী, বর্ণালীটা কি হচ্ছে, বিচ্ছিন্ন বর্ণালী। তো এই যে তিনটে পয়েন্ট, এই তিনটে পয়েন্ট কি, এটা হচ্ছে রাদারফোর্ডের যে পারমাণবিক মডেল তার ত্রুটি, তার কি ত্রুটি,
সেটাকে আমরা ইংলিশে বলি লিমিটেশনস, সেটাকে বাংলায় বলছে ত্রুটি। ঠিক আছে, এরপরে রাদারফোর্ডের যিনি রাদারফোর্ড যখন তার এই মতামতটা দিলেন, সেখানে তারপরে দেখা গেল যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ত্রুটি হচ্ছে। সেই ত্রুটিগুলোর পরে কি হলো, সেই ত্রুটিগুলোর পরে সেই ত্রুটিগুলো কারেক্ট কে করলেন? তারপরে যেটা আসলো সেটা হচ্ছে বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেল, সেই বিজ্ঞানী বোর যখন সেই পরমাণুর মডেলটা দিলেন, তখন সেখান থেকেও যেই জিনিসগুলো রাদারফোর্ডের পারমাণবিক মডেলের মধ্যে মিসিং ছিল, যেগুলো ত্রুটি ছিল, সেগুলো তখন আমরা কিসের থেকে পেলাম? সেগুলো তখন আমরা পেলাম বোরের পরমাণুর মডেল থেকে। তাহলে আজকে আমরা যে পার্টটুকু কভার করলাম, সেই পার্টটা আমরা কি করলাম? ফার্স্টে আমরা যেটা দেখলাম, আমরা একবার রিক্যাপ করে নিই। আমরা তরঙ্গ দৈর্ঘ্য পড়লাম। তরঙ্গ দৈর্ঘ্য কি? দুটো শীর্ষের মাঝের যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা কি বলছি? তরঙ্গ দৈর্ঘ্য বলছি। তারপর আমরা কম্পাঙ্ক পড়লাম। কম্পাঙ্কতে আমরা কি পড়লাম? যে একটা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সাইকেল, যতগুলো পূর্ণ তরঙ্গ নির্গত হতে পারে, সেটাকে আমরা কি বললাম? সেটাকে আমরা বললাম হচ্ছে ফ্রিকোয়েন্সি। বোঝা গেল? ফ্রিকোয়েন্সি করার পরে আমরা কি করলাম? আমরা দেখলাম যে ফ্রিকোয়েন্সি আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটা কি। ফ্রিকোয়েন্সি যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক, সেই জিনিসটা আমরা এখানে দেখলাম। তারপরে আমরা কি করলাম? তারপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা ওয়েভ নাম্বার দেখলাম, মানে কি? তরঙ্গ সংখ্যা দেখলাম। তরঙ্গ সংখ্যাটাকে আমরা কি বললাম? সেটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, যেটা তরঙ্গ দৈর্ঘ্যের অনন্য। ক্লিয়ার? আচ্ছা, এবার ওয়েভ নাম্বারের পরে আমরা কি করলাম? ওয়েভ নাম্বারের পরে যেটা আমরা করলাম সেটা হচ্ছে টাইম পিরিয়ড, মানে পর্যায়কাল। সেই পর্যায়কালটাকে আমরা কি বললাম? ফ্রিকোয়েন্সি অনন্য। তারপরে আমরা রাদারফোর্ডের পারমাণবিক মডেলে আসলাম, যেখানে আমরা ফার্স্টে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট যেটা তিনি করেছিলেন, সেই গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টটাকে স্টাডি করলাম। তারপরে আমরা কি দেখলাম? তারপরে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট থেকে তিনি যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, সেই সিদ্ধান্তগুলোকে আমরা দেখলাম। সেই সিদ্ধান্তের পরে কি হলো? সেই সিদ্ধান্তের পরে রাদারফোর্ড যে অ্যাটমিক মডেলটা প্রেজেন্ট করেছিলেন, সেই অ্যাটমিক মডেলটা সম্পর্কে আমরা জানলাম। এবং লাস্টলি যেটা আমরা করলাম, সেটা আমরা করলাম হচ্ছে রাদারফোর্ডের যে পরমাণুর যে মডেলটা, সেই পরমাণুর মডেলের মধ্যে কি কি ত্রুটি আছে, সেই ত্রুটিগুলোকে আমরা দেখলাম। ফার্স্টে আমরা কি দেখলাম? যে স্টেবিলিটি নেই, এখানে এসে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে এটার ওপরে এসে পড়া উচিত। সেকেন্ড আমরা কি বললাম? এটা নিরবচ্ছিন্ন নিরবচ্ছিন্ন বর্ণালী বলছে, কিন্তু নিরবচ্ছিন্ন হচ্ছে না, কি হয়ে যাচ্ছে? বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। নিরবচ্ছিন্ন বানানটা প্রবাবলি ভুল হয়েছে, এটা দীর্ঘি হবে না, রস্যি হবে। নিরবচ্ছিন্ন জায়গায় কি হচ্ছে? এটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর থার্ড আমরা কি বললাম? আমরা ব্যাসার্ধ জানতে পাচ্ছি না, আমাদের যে পরমাণুর ব্যাসার্ধ আমরা জানতে পাচ্ছি না। আর আমরা কি জানতে পারছি না? গতিবেগ। কার গতিবেগ জানতে পারছি না? ঘূর্ণায়মান ইলেকট্রনের। কার? ঘূর্ণায়মান ইলেকট্রন। তাহলে আমরা ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ কি জানতে পারছি? জানতে পারছি না। ঠিক আছে, তো এই তিনটা হচ্ছে আমাদের রাদারফোর্ডের যে পরমাণুর মডেল, সেই পরমাণুর মডেলের ত্রুটি বেরোচ্ছে। ঠিক আছে, আজকে আমাদের এতটাই থাকবে। তোমরা ভালো মতো করে পড়াগুলো করে নেবে, যাতে পরের দিন এসে যখন বাকি ক্লাসগুলো তোমরা করবে, সেটাতে যেন তোমাদের কোনো প্রবলেম তখন না হয়। রোজকার পড়া যদি রোজ রোজ করতে থাকো, তাহলে দেখবে যে পরবর্তীকালে যখন সেমেস্টার চলে আসবে, তখন অতটা চাপ কিন্তু হবে না। যদি পড়াটা জমিয়ে রাখো, পড়া যদি ফেলে রাখো, তাহলে কিন্তু পরবর্তীকালে অনেক সমস্যা হবে। ক্লাস 11 এর পড়া, ক্লাস 12 এর পড়া, এগুলো কিন্তু একদমই ইজি না। ক্লাস 10 অব্দি তোমরা যা চাপ নিয়ে এসেছো, 11 এর চাপ কিন্তু অনেক বেশি, প্রচুর বেশি। তো 11 এর সেই চাপটা নেওয়ার জন্য কি করতে হবে? রোজকার পড়া রোজ করতে হবে। যদি কেউ রোজের পড়া রোজ করে, তাহলে সেমেস্টারের আগে কোনো রকমেরই কোনো চাপ হবে না। তাই জন্য রোজের পড়া রোজ করতে হবে। অ্যাটলিস্ট দিনে আমি যেটা পড়লাম সেটা রাত্রিবেলা একবার দেখে রাখবে, আর সেটাকে ঠিকঠাক মতো করে নোট গুলো পড়বে। নোটস নিজেরা পারলে রেডি করবে। নিজেদের বানানো নোটস কিন্তু অনেক বেশি এফেক্টিভ। নোট প্রোভাইডেড নোট পড়া তো ওয়েল অ্যান্ড গুড, কিন্তু নিজেদের বানানো নোটস কিন্তু তোমরা পরবর্তীকালে নিজেদের বানানো জিনিস নিজেরা যেভাবে করেছো, নিজেদের বোঝার মতো লিখেছো, সেটা কিন্তু অনেক বেটার হবে। ঠিক আছে,
তো সেইভাবে জিনিসগুলোকে ভালো মতো করে পড়তে থাকবে, ঠিকঠাক মতন করে রেডি করে নেবে, যাতে নেক্সট দিন আমরা যখন আমাদের ক্লাসটা করব তখন যেন তোমরা জিনিসগুলোকে আজকে অবধির জিনিসটা যেন তোমাদের কাছে আপ টু ডেট থাকে। ঠিক আছে, বোঝা গেল তাহলে? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তীকালে যত সমস্ত ভিডিও বা যত নোটিফিকেশন সেটা যেন তোমাদের কাছে ঠিকঠাক মতন করে চলে আসে। ঠিক আছে, বাই।